বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা এবং বিধবা ভাতা, এই তিনটে পেনশন প্রকল্পের ফর্ম ফিল আপ আজকের এই ভিডিওতে দেখাবো। একটা নতুন ফর্ম এসছে, ফর্ম পি। এই একটা ফর্মে তিনটে প্রকল্পেরই আবেদন করা যাবে, অর্থাৎ এই একটা ফর্ম প্রিন্ট করে আনলে এই ফর্মটা আপনি এই তিনটে পেনশন স্কিমের মধ্যে যে কোনো স্কিমে একটা ফর্মে আবেদন হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকের জনকল্যাণ শিবিরে এই বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা, মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতাতে ফর্ম দিচ্ছে এবং জমা নিচ্ছে। আবার অনেকের জনকল্যাণ শিবিরে এই সমস্ত প্রকল্পের ফর্মও দিচ্ছে না, জমাও নিচ্ছে না। তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানান যে আপনার এলাকায় যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখানে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতাতে আবেদন গ্রহণ হচ্ছে কিনা, অর্থাৎ ফর্ম জমা নেওয়া হচ্ছে কিনা। আমি খবর পেয়েছি অনেকের জনকল্যাণ শিবিরে এই কাজটা হচ্ছে, অনেকের জনকল্যাণ শিবিরে এই কাজটা হচ্ছে না। চলুন দেখে নিই এই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন। আপনার ফোনের যে কোনো ব্রাউজারে চলে আসুন এবং গুগলে গিয়ে সার্চ করুন ডাব্লিউবি তথ্য, তাহলে আমাদের ওয়েবসাইট চলে আসবে wbtotho.com। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, তাহলে আমাদের ওয়েবসাইটটা ওপেন হলো wbtotho.com। এখানে দেখুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতার ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ গাইড। এটাই হচ্ছে সেই ফর্ম। এই একটা ফর্মেই তিনটে প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন, তিনটে আলাদা আলাদা পেনশন প্রকল্পে। এবার এখানে ফর্মটা ডাউনলোড করার জন্য এই যে লেখা আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতার ফর্ম ডাউনলোড করুন, এখানে ক্লিক করলেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে এই ফর্মটা ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু এই আর্টিকেলটা ওপেন করতে হবে। ছবিটা ভালো করে দেখে নেবেন এবং টাইটেলটা ভালো করে দেখে নেবেন। যদি আপনি খুঁজে না পান আর্টিকেলটা, তাহলে এখানে মেনু অপশনে ক্লিক করবেন এবং গভর্নমেন্ট স্কিম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে দেখতে পারবেন এই যে চলে এসছে বৃদ্ধ ভাতা, মানবিক ভাতা বা বিধবা ভাতার ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ গাইড। তাহলেও আর্টিকেলটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়া এখানে আমাদের সার্চ অপশন দেওয়া আছে, আপনি এই সার্চ অপশনে গিয়ে সার্চ করতে পারেন। এখানে আপনি ওল্ড এজ এটা সার্চ করবেন। ওল্ড এজ সার্চ করলে এখানে দেখুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতার আর্টিকেলটা চলে আসবে। এই আর্টিকেলটা ওপেন করবেন এবং এই আর্টিকেলটা ওপেন করে এই যে ফর্মটা আছে এই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করে। দেখুন এখানে ক্লিক করলেই ফর্মটা ওপেন হয়ে যাবে। এবার এই ফর্মটা আপনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করে যে কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে প্রিন্ট আউট করে আনুন, মাত্র 10 টাকায় এটা প্রিন্ট আউট হয়ে যাবে। এবং এই ফর্মে দেখতে পাচ্ছেন টাইপ অফ পেনশনে ওল্ড এজ, ডিসেবিলিটি এবং উইডো, অর্থাৎ বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা এবং বিধবা ভাতা তিনটে প্রকল্পতেই আবেদন করার অপশন রয়েছে। তো চলুন এবার আমরা ফর্ম ফিল আপটা দেখে নিই। তাহলে এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করতে হবে। এই ফর্মটা আপনি আপনার জনকল্যাণ শিবিরে পেয়ে যেতে পারেন যদি সেখানে এর ফর্ম ফিল আপ চালু থাকে, আর যদি চালু না থাকে তাহলে পাবেন না। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা আগে দেখে নিন। এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু বৃদ্ধ ভাতা ফর্মও রয়েছে, মানবিক ভাতা ফর্মও রয়েছে এবং যারা বিধবা তাদের জন্য রয়েছে, অর্থাৎ একটা ফর্মেই তিনটে আলাদা আলাদা অপশন আছে। আপনি যেই স্কিমে আবেদন করতে চান সেই স্কিমের উপরে টিক মার্ক করবেন। অর্থাৎ যদি আপনি বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতাতে আবেদন করতে চান তাহলে ওল্ড এজে টিক মার্ক করবেন। যদি আপনি প্রতিবন্ধী ভাতাতে আবেদন করতে চান তাহলে ডিসেবিলিটিতে টিক মার্ক করবেন। আর যদি বিধবা ভাতায় আবেদন করতে চান তাহলে উইডো এই অপশনে টিক মার্ক করবেন। দেখুন এই যে ফর্মটা আছে এটা অনেকের জনকল্যাণ শিবির থেকে দিচ্ছে এবং জনকল্যাণ শিবিরেই জমা নিচ্ছে। আবার অনেকের কিন্তু জনকল্যাণ শিবিরে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা মানবিক ভাতা ফর্ম দিচ্ছে না, জমাও নিচ্ছে না। তো এখানে কার কার লোকেশনে জনকল্যাণ শিবিরের ফর্ম দিচ্ছে, কারোর দিচ্ছে না, এরকমটা হতে পারে। কমেন্ট করে জানাবেন কাদের ওখানে দিচ্ছে এবং কাদের ওখানে এগুলো হচ্ছে না। তো এই ফর্মটা ফিল আপ করলে হয়ে যাবে। আমি ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ এখনই বলছি। প্রথমে এই অ্যাকনোলেজের নাম্বার এটা আপনি লিখবেন না, এটা অফিসিয়াল যারা আছে তারা এখানে ফর্মটা জমা নেওয়ার পরে যখন ডাটা এন্ট্রি করবে অফিসিয়াল পোর্টালে আপনার নাম তুলবে তখন এখানে অ্যাকনোলেজ নাম্বারটা লিখবে। আপনাকে এখানে কালার পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করতে হবে, আঠা দিয়ে এখানে এটা সাটবেন। এখানে যা কিছু ফিল আপ করবেন ইংরেজির বড় হাতের অক্ষরে, বলা আছে ইংলিশ ব্লক ক্যাপিটাল অনলি, অর্থাৎ ইংরেজিতে লিখবেন এবং বড় হাতের অক্ষরে ফিল আপ করবেন। প্রথমে এই যে পেনশন কেস এই অপশানে দেখুন লাল স্টার মার্ক করা আছে, তাহলে যেখানে যেখানে রেড কালার স্টার মার্ক আছে সেগুলো ফিল আপ করা মাস্ট। পেনশন কেসে আপনি এক্সিস্টিং মানে পুরনো যারা রয়েছেন সদস্য, যারা এই সমস্ত প্রকল্পে টাকা পেতেন, বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, যদি পুরনো হয়ে থাকেন তাহলে এক্সিস্টিংয়ে ক্লিক করবেন বা টিক মার্ক করবেন। যদি এক্সিস্টিংয়ে না হয়ে থাকেন, আপনি নতুন করে আবেদন করছেন, তাহলে নিউ এই অপশানে ক্লিক বা টিক মার্ক করবেন। এবার পেনশন, আপনি কোন পেনশনে আবেদন করছেন, আপনি কি বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করছেন? যদি বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন তাহলে ওল্ড এজ এখানে টিক মার্ক করবেন। যদি প্রতিবন্ধ বা মানবিক ভাতার জন্য আবেদন করেন তাহলে ডিসেবিলিটিতে টিক মার্ক করবেন। আর যদি বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেন তাহলে উইডো এই অপশানে টিক মার্ক করবেন। তাহলে আপনি যে স্কিমে আবেদন করছেন সেই স্কিমের উপর আপনাকে টিক মার্কটা করতে হবে। আমি যেমন নতুনভাবে আবেদন করে দিচ্ছি ওল্ড এজ পেনশনে, তাই
এই দুটোতে টিকমার্ক করব। এইবার আবেদনকারীর পার্সোনাল ডিটেল দিতে হবে। প্রথমে আপনার আধার নাম্বার, তাহলে 12 সংখ্যার আধার নাম্বার এখানে বসাবেন। এখানে প্রথম 4টে ডিজিট আধার কার্ডের, তারপরে মাঝখানের 4টে ডিজিট এবং তারপরে শেষের 4টে ডিজিট, তাহলে 12 সংখ্যার আধার কার্ড হয়ে যাবে। এবার আপনার ভোটার আইডি নাম্বার অর্থাৎ এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। এইবার আবেদনকারীর নাম লিখতে হবে। প্রথমে এখান থেকে শুরু করে এই ঘর পর্যন্ত আবেদনকারীর ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে সেটা এখান থেকে এই অবধি লিখতে পারেন, মিডিল নাম না থাকলে এটাকে ব্ল্যাঙ্ক রাখবেন, কিছু লিখবেন না, ফাঁকা রাখবেন, তারপর এখানে লাস্ট নেম লিখবেন। এবার আবেদনকারী ছেলে মেয়ে বা অন্যান্য সেটা এখান থেকে চুজ করবেন। আবেদনকারীর জন্ম তারিখ বা ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। প্রথমে এই দুটো ঘরের ডেট, এখানে মান্থ এবং এখানে ইয়ার, ঠিক আছে। এবার এই ডেট অফ বার্থ হিসাব করবেন 1/1/2026 তারিখ অনুযায়ী হিসাব করলেও হবে, অথবা আজকের ডেটে হিসাব করে দেখবেন বয়স কত বছর হচ্ছে। মনে করুন কারোর 62 বছর 6 মাস হচ্ছে, তাহলে সে শুধু লিখবে 62, তাহলে বয়স এখানে এরকম করে হিসাব করে লিখবেন। এইবার আবেদনকারীর বাবার নাম লিখতে হবে, তাহলে বাবার এখানে ফার্স্ট নেম, এই ঘরে বাবার মিডিল নেম, যদি না থাকে ব্ল্যাঙ্ক রাখবেন মিডিল নেম, এবং তারপর এখানে লাস্ট নেম বা পদবি লিখবেন। একইভাবে আবেদনকারীর মায়ের নাম, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। এবার রিলিজিয়ান, আবেদনকারীর জাতি কি, হিন্দু, ইসলাম, খ্রিস্টিয়ান বা অন্যান্য, ঠিক আছে। এবার দেখুন কাস্ট কি, এখানে এসসি এসটি ওবিসি জেনারেল সবাই আবেদন করতে পারবেন। এর আগে একটা ফর্ম দেখিয়েছিলাম, সেখানে শুধুমাত্র এসসি এসটিরা আবেদন করতে পারতেন, কিন্তু এই ফর্মটাতে সমস্ত ক্যাটাগরির মানুষজন এসসি এসটি ওবিসি জেনারেল সবাই আবেদন করতে পারবেন। তো আপনার কাস্টের ঘরে আপনি এরকম টিক মার্ক দেবেন। এইবার আপনার যে হাজবেন্ড বা ওয়াইফ, অর্থাৎ আপনি যদি বৃদ্ধ হন মানে পুরুষ বৃদ্ধ, তাহলে আপনার ওয়াইফের নাম লেখার নয়, টিক মার্ক দিতে বলেছে। আর যদি আপনি মহিলা হন তাহলে আপনার হাজব্যান্ড, মানে পুরুষ হলে ওয়াইফ এবং মহিলা হলে হাজব্যান্ড, তাহলে আপনার স্বামী বা আপনার স্ত্রী কি ডেড, মৃত হয়ে গেছে, যদি মরে যায় তাহলে ডেড, যদি এখনও বেঁচে থাকে তাহলে অ্যালাইভ এই অপশানে টিকমার্ক করবেন, ঠিক আছে। যদি বেঁচে থাকে তাহলে স্পাউসের নাম লিখতে হবে, বা স্পাউসের নাম মানে হাজব্যান্ড বা ওয়াইফের নাম লিখতে হবে যে এখানে। তাহলে যদি আপনার স্ত্রী বা স্বামী বেঁচে থাকে তাহলে অ্যালাইভে টিকমার্ক করবেন, এবং আপনার স্বামী বা স্ত্রীর ফার্স্ট নেম, এখানে মিডিল নেম এবং লাস্ট নেম। যদি আপনি বিয়ে না করেন বা যদি আপনার ডিভোর্স হয়ে যায় তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল এই অপশানে ক্লিক করবেন। যারা বিয়ে করেননি বা ডিভোর্স হয়ে গেছে তার জন্য নট অ্যাপ্লিকেবল, যে আপনার বউ নেই বা স্বামী নেই, ঠিক আছে। তাহলে ভালো করে বুঝবেন, যদি আপনার স্বামী স্ত্রী বেঁচে থাকে তাহলে অ্যালাইভ অপশানে ক্লিক করে স্বামী বা স্ত্রীর নাম, ফার্স্ট নেম, মিডিল নেম লিখতে হবে। যদি মরে যায় তাহলে ডেট, তাহলে তো কিছু লিখবেন না। আর যদি আপনি বিয়ে না করে থাকেন বা ডিভোর্স হয়ে যায় তাহলে নট অ্যাপ্লিকেবল, তাহলেও নাম লিখতে হবে না। এইবার মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার পরিবারের মাসিক ইনকাম কত সেটা এখানে সংখ্যায় লিখতে হবে। মনে করুন আপনার 40,000, তাহলে এখানে 40 দিয়ে 3টে শূন্য দিয়ে দেবেন। এবার যদি লাখে হয়ে যায় তাহলে পাশে একটা শূন্য দেবেন, তাহলেও হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে এটা আমাদের পার্সোনাল ডিটেল ফিল আপ হয়ে গেল। পার্সোনাল ডিটেলের মধ্যে কোনো প্রকার যদি প্রশ্ন থাকে কমেন্ট করবেন পার্সোনাল ডিটেল, এবং তারপরে যেই প্রশ্নটা আছে সেই প্রশ্নটা করবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেল অর্থাৎ আবেদনকারীর সঙ্গে যোগাযোগের তথ্য। প্রথমত হাউস বা প্রিমাইস নাম্বার মানে বাড়ির নাম্বার, যদি না জানেন লিখবেন না, ফাঁকা রাখবেন, কারণ এখানে স্টার মার্ক নেই। এইবার ভিলেজ, টাউন অর সিটি অর্থাৎ আপনার গ্রামের নাম বা শহরের নাম এখানে আপনাকে লিখতে হবে। তো আপনি যদি ব্লক এরিয়ায় থাকেন বা পঞ্চায়েত এরিয়ায় থাকেন তাহলে আপনার গ্রামের নাম লিখবেন, মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকলে আপনি টাউন বা সিটির নাম লিখবেন। তারপর আপনি ব্লক বা বিডিও এরিয়া বা পঞ্চায়েত এরিয়া থাকে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। আদারওয়াইজ মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকলে আপনি ওয়ার্ডের নাম লিখবেন। তারপরে আবার আপনার বিডিওর নাম বা ব্লকের নাম লিখবেন, অথবা আপনার মিউনিসিপ্যালিটির নাম লিখবেন। তারপরে আপনার পুলিশ স্টেশন মানে থানার নাম, তারপরে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে সাব ডিভিশন মানে এটা সম্ভবত বিডিও বা এসডিওর নাম। এবার আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নাম লিখবেন, তারপরে এখানে পিনকোড লিখবেন। এরপরে স্টেট কি আছে, ওয়েস্ট বেঙ্গল থাকবে। এবার মোবাইল নাম্বার লিখবেন, আধার কার্ডের সঙ্গে আবেদনকারীর যেই ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন, +91 আগেই লেখা আছে আমাদের ইন্ডিয়ান কোড। এরপরে ল্যান্ডলাইন নাম্বার লেখার দরকার নেই, ইমেল আইডি থাকলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেল। কন্ট্যাক্ট ডিটেল যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন কন্ট্যাক্ট ডিটেল, তারপরে আপনার প্রশ্নটা লিখবেন। তাহলে এই ইমেল আইডি পর্যন্ত আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। এইবার আছে অ্যাকনোলেজমেন্ট কপি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা আপনি কিছু ফিল আপ করবেন না, এটা যারা অফিসার আছে তারা ফিল আপ করবে। তারা আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে লিখে দেবে, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি।
এবার অফিসাররাই এই অ্যাকাউন্টের নাম্বার লিখবে, তারাই ডেট লিখে দেবে, তারা আপনার নাম এই ঘরে লিখবে, আপনি কোন পেনশনে আবেদন করছেন সেই পেনশনের ঘরে টিকমার্ক দেবে, তারা ডেট লিখবে এখানে। এবার সেই অফিসার সিগনেচার করবে এবং স্ট্যাম্প মেরে দেবে, দিয়ে এইটা আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে। এইটা আপনি অবশ্যই মনে করে নিয়ে আসবেন, তার কারণ এই অ্যাকনোলেজমেন্ট কপি আপনার কাছে রয়েছে মানে, সিগনেচার সহ স্ট্যাম্প সহ আপনার কাছে রয়েছে মানে আপনি এই পেনশন প্রকল্পে আবেদন করেছিলেন, এবং এটা আপনার কাছে থাকলে মানে সেটা আপনার প্রমাণ। এবার এটা দিয়ে স্ট্যাটাস চেক করবেন, সেটা আমি দেখাবো কি করে স্ট্যাটাস চেক করবেন। এবার ধরুন কেউ ডিসেবিলিটি পেনশনে আবেদন করছে, তাহলে সে কোন ধরনের প্রতিবন্ধী, যেমন এখানে অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড, ভিজুয়াল হ্যান্ডিক্যাপড, হেয়ারিং অ্যান্ড স্পিচ হ্যান্ডিক্যাপড, মেন্টালি ইলনেস, মেন্টাল রিডাকশান, মাল্টিপল ডিসেবিলিটি বা লেপ্রসিক কিওয়ার্ড, তাহলে কোন ধরনের সে ডিসেবল সেটাকে টিকমার্ক করতে হবে, এবং কত পার্সেন্ট ডিসেবিলিটি সেটা মেনশন করতে হবে। মিনিমাম 40% ডিসেবিলিটি হলে তবেই কিন্তু এই স্কিমে আবেদন করা যায়। এবং ইস্যুইং অথরিটি, অর্থাৎ এই ডিসেবিলিটি সার্টিফিকেট যে ইস্যু করেছে সেই ইস্যুইং অথরিটির নাম লিখতে হবে। আর যারা ডিসেবিলিটিতে আবেদন করছেন না তারা এই ঘরটা ব্ল্যাঙ্ক রাখবেন, ফিল আপ করবেন না। এইবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে, যেই ব্যাংকে আপনি এই প্রকল্পের বা এই পেনশন স্কিমে টাকা নিতে চান, মানে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা অথবা মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা অথবা বিধবা ভাতার যে প্রতি মাসে 1000 টাকা বা পরবর্তীতে বাড়িয়ে 2000 টাকা করার কথা আছে, সেটা প্রতি মাসে আপনার যেই ব্যাংকে ঢুকবে সেই ব্যাংকের তথ্য দিতে হবে। তাহলে আবেদনকারীর নিজের নামে ব্যাংক থাকতে হবে, আবেদনকারীর যেই ব্যাংকে বই আছে সেই ব্যাংকের নাম লিখতে হবে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ব্যাংকের নাম লিখবেন। এবার ব্রাঞ্চের নাম লিখবেন, ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নাম, যেমন আমার ব্রাঞ্চ হচ্ছে হিজলপুকুর হাবড়া, আমি সেটা লিখবো। এবার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন, ভালো করে দেখে দেখে লিখবেন, কারণ এটা ভুল হলে কিন্তু সমস্যা আছে, টাকা কিন্তু ঢুকবে না। তো সঠিক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপরে ব্যাংকের আইএফএসসি কোডটা দেবেন। এই সমস্ত তথ্য ব্যাংকের প্রথম পাতার পাসবইয়ের পেজে আপনি পেয়ে যাবেন, সেটা দেখে দেখে ফিল আপ করবেন। এইবার এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে সেগুলো একবার ভালো করে দেখবেন। যে সমস্ত ডকুমেন্ট আপনি দেবেন জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। প্রথমত আধার কার্ডের এখানে জেরক্স লাগবে, তার সঙ্গে ভোটার কার্ডের জেরক্স লাগবে, রেশন কার্ডের জেরক্স লাগবে। যদি পিডাব্লিউডি হয়ে থাকেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন, তারা এখানে সেই সার্টিফিকেট দেবেন। যদি আপনি বৃদ্ধ ভাতায় আবেদন করেন বা মানবিক নয়, বিধবা ভাতা আবেদন করেন, তাহলে এটা লাগবে না। এর সঙ্গে ইনকাম সার্টিফিকেট দিতে হবে। ইনকাম সার্টিফিকেট আপনি অনলাইনেও অ্যাপ্লাই করে বাড়ি বসেই পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক দেরি হবে। সেক্ষেত্রে আপনাকে বলছি আপনি বিডিও থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে এই ইনকাম সার্টিফিকেট আনতে পারেন, তো সেটা অরিজিনালে দিতে হবে। এর সঙ্গে যদি আপনার বিধবা ভাতাতে আবেদন করেন, তাহলে আপনার স্বামী মৃত, তাহলে সেই স্বামীর ডেথ সার্টিফিকেট সেটাও লাগবে। যারা বার্ধক্য ভাতাতে আবেদন করছেন তাদের এই ডেথ সার্টিফিকেট লাগবে না। এইবার একটা ব্যাংকের পাসবই, আপনি এখানে যেই ব্যাংকের তথ্য দিয়েছেন সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স সেটাও দেবেন, এবং নমিনি ফর্ম সেটাও কিন্তু দিতে হবে, ঠিক আছে। নমিনি ফর্ম এখানে অ্যাটাচ করা নেই সম্ভবত, নমিনি ফর্ম এখানে দিতে বলেছে। তো আপনি যদি মারা যান সেক্ষেত্রে নমিনি তার অ্যাক্সেস পায়, তো নমিনির ফর্ম দিতে হবে, অন্য কোনো ডকুমেন্ট থাকলে সেটা দেবেন। তো এই প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। শুধুমাত্র ইনকাম সার্টিফিকেট সেটা অরিজিনাল দেবেন, নমিনি ফর্ম সেটা অরিজিনাল দেবেন। আর যদি আপনি বৃদ্ধ ভাতাতে আবেদন করেন তাহলে এই যে ডিসেবিলিটি সার্টিফিকেট এবং স্বামীর ডেথ সার্টিফিকেট সেটা লাগবে না। যদি আপনি প্রতিবন্ধী ভাতায় আবেদন করেন তাহলে ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে। যদি আপনি বিধবা ভাতাতে আবেদন করেন তাহলে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেটও লাগবে, ঠিক আছে, হয়ে গেল। এইবার এখানে আবেদনকারী নিজে সই করবে, সই করতে না পারলে সে আঙুলের টিপ ছাপ দিতে পারে, এবং তারপর এখানে ডেট লিখে দেবে। তারপরে এই দেখুন লেখা আছে ফর অফিস ইউজ অনলি, এটাও অফিসে ফিল আপ করবে। আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার লিখে দেবে, আপনাকে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে, এটা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এটা রেখে দিতে হবে যত্ন করে। এবার যে আপনার ফর্ম রিভিউ করেছে, অ্যাপ্রুভ করেছে, সেই অফিসারের নাম এখানে লিখবে, এবং তার পোস্ট, সে কোন পোস্টে চাকরি করছে, গভর্নমেন্টের কোন পোস্টে আছে, সেই তার পোস্টের নাম বা ডেজিগনেশনের নাম এখানে লিখবে। তারপরে স্ট্যাম্প মারবে এবং সই করবে, এবং এখানে ডেট লিখবে, ঠিক আছে। এবার এইটা সম্ভবত আপনাকে ছিঁড়ে আবার দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা দেখে নিন, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা অথবা বিধবা ভাতার ফর্ম একটা ফর্মেই হয়ে যাবে, 3টে আবেদন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ফর্ম ফিল আপ, এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু আমি বলে দিলাম। তাহলে আমি এখানে ফর্ম ফিল আপ দেখালাম এবং কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো বলে দিলাম। এবার এই ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনি জমা দেবেন কোথায়? যদি আপনার এলাকায় জনকল্যাণ শিবিরে এই ফর্মটা জমা নেয় তাহলে খুবই ভালো কথা, আপনি সেখানে গিয়ে জমা দিতে পারেন। আর যদি ওই জনকল্যাণ শিবিরে এই ফর্মটা জমা না নেওয়া হয় তাহলে আপনি যে কোনো সময় এই ফর্মটা জমা দিতে পারেন আপনার বিডিও বা ব্লক অফিসে, আপনার পঞ্চায়েতে গিয়ে, অথবা যদি মিউনিসিপ্যালি এরিয়ায় থাকেন তাহলে মিউনিসিপ্যালিটিতে গিয়েও এই ফর্মটা জমা করতে পারেন। এইবার ফর্মটা জমা করার পরে আপনাকে অপেক্ষা করতে হবে, এবং
এখানে স্ট্যাটাসটা চেক করতে থাকতে হবে যে আপনার স্ট্যাটাস কি আছে। চলুন আমরা দেখে নিই কিভাবে আপনি এখানে স্ট্যাটাসটা চেক করবেন। আপনাকে আসতে হবে এই পোর্টালে joybangla.wp.gov.in, এখানে হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্কিম চুজ করতে হবে, আপনি এসটির জন্য আবেদন করেছেন নাকি এসসির জন্য আবেদন করেছেন নাকি অন্য কোনো প্রকল্প। আমি WCD ওল্ড এজ পেনশন জেনারেলের জন্য একটা স্ট্যাটাস সার্চ করে দেখাচ্ছি, তো এই অপশনে ক্লিক করবেন। এবার সার্চ করবেন কি করে আপনার স্ট্যাটাস, আপনার বেনিফিশিয়ারি আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে। আমি মোবাইল নাম্বার চুজ করছি, মোবাইল নাম্বার এখানে বসাবো, তারপর এখানে ক্যাপচা কোড বসিয়ে সার্চ অপশনে ক্লিক করব। এবার দেখুন আমি একটা স্ট্যাটাস এখানে সার্চ করেছি যেখানে অ্যাপ্লিকেন্টের নাম দেখাচ্ছে, তার ফুল অ্যাড্রেস এবং তার ব্যাংকিং ইনফরমেশন, অর্থাৎ বৃদ্ধ ভাতাতে আবেদন করার সময় ফর্মে যেই ব্যাংকের তথ্য দিয়েছিল সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে 4টে সংখ্যা এবং আইএফএসসি কোড শো করেছে। এবং তার স্ট্যাটাস এখানে দেখাচ্ছে যে তার সমস্ত তথ্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু ফাইনাল লিস্টে তার নাম তোলেনি, অ্যাপ্রুভাল এখনো পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভাল দেয়নি। এখানে অফলাইনে আবেদন করার পরে আপনাকে যে রিসিপ্ট কপি দেবে ওটা কিন্তু আপনার কাছে রেখে দেবেন। আপনি ফর্ম ফিল আপ করার সময় যে আধার নাম্বার দিয়েছিলেন, অথবা যেই ফোন নাম্বার দিয়েছিলেন, অথবা যেই অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন, এই তিনটে দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন যে বর্তমানে আপনার স্ট্যাটাসটা কি রয়েছে। যদি এখানে ভেরিফিকেশন ফেইল হয়ে যায় তার মানে আপনি যে ডকুমেন্টগুলো জমা দিয়েছিলেন বা ফর্ম যে ফিল আপ করেছিলেন সেখানে কোনো তথ্য ভুল আছে, তাহলে আপনাকে ফর্মটা আবার সংশোধন করতে হবে। আপনার আবেদন ফর্মটা সংশোধন করে নেবেন বিডিওতে, মিউনিসিপ্যালিটিতে অথবা জনকল্যাণ শিবিরে গিয়ে। যদি এখানে ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং থাকে তার মানে আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, গভর্নমেন্ট ভেরিফিকেশন করে নিয়েছে, ভেরিফিকেশন সফল হয়েছে, কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম তোলেনি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা রাজ্যে এই সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার একটা নির্দিষ্ট শূন্যপদ থাকে। মনে করুন কেন্দ্র সরকার থেকে ওয়েস্ট বেঙ্গলে 1 লাখ শূন্যপদ বা 1 লাখ কোটা দেওয়া আছে যে 1 লাখ লোকজনই বা 1 লাখ বৃদ্ধারাই এই প্রকল্পের টাকা একবারে পাবেন। এবার 1 লাখ লোকজন নিয়মিত টাকাটা পাচ্ছে, যতদিন না ওই 1 লাখ শূন্যপদ থেকে ফাঁকা হচ্ছে কিছু লোক, কোনো কারণে 10,000 শূন্যপদ ফাঁকা হলো, মনে করুন কেউ মারা গেল, সেখানে ফাঁকা হলো, তারপরে এই ভেরিফাইড লিস্ট থেকে গিয়ে ওই ফাইনাল লিস্টে নামটা তুলবে এবং তারপরে আপনি টাকা পেতে থাকবেন। এখানে অনেকে আছে যারা 2021 সাল, 2022-23 সালে অ্যাপ্লিকেশন করেছিল বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতাতে বা মানবিক ভাতাতে বা বিধবা ভাতাতে, তাদের এখনো ভেরিফাইড রয়েছে, ভেরিফাইড হয়ে গেছে কিন্তু অ্যাপ্রুভাল দেয়নি। সেক্ষেত্রে তারা বছরের পর বছর 2-3 বছর ধরে অপেক্ষায় করা আছে, তো এরপরে আর কিছু করার নেই। ভেরিফাইড লিস্ট থেকে আপনার লিস্ট ফাইনাল লিস্টে চলে গেলে, আপনার নাম চলে গেলে আপনার কপাল খুব ভালো এবং আপনি টাকা পেতে থাকবেন। তাহলে এটাই হচ্ছে বর্তমানে সম্পূর্ণ আপডেট। এই যে নতুন ফর্মটা, এই নতুন ফর্মটা যেভাবে ডাউনলোড করা দেখালাম সেভাবে ডাউনলোড করে জনকল্যাণ শিবিরে গিয়ে জমা দেবেন। যদি জনকল্যাণ শিবিরে গিয়ে জমা না নেয় তাহলে আপনি বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে অথবা মিউনিসিপ্যালিটি গিয়ে জমা দিয়ে আসতে পারেন এবং আবেদন করে আসতে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।